স্বাবলম্বিতা অর্জনের আগে স্টুডেন্ট লাইফে বিয়ে করা ঠিক হবে কিনা। 18 ঠিক একদিন আগে সে হলো কি শিশু, আর একদিন পরে গিয়ে সে একদম পূর্ণবয়স্ক হয়ে গেল। এই একদিনের মধ্যে হঠাৎ কি ঘটে, এটা আমার একটা খুব জানার ইচ্ছা। তুমি আসো এক দলে, তুমি কাজ করতেছো আরেক দলের মতো, এটা একটা সংঘাতের জায়গা। তোমার ইন্টারনালি, তোমার ডিএনএর ভিতরে, তোমার জেনেটিক্সের ভিতরে হয়তো ইস্টার্ন ভ্যালুজ ঢুকে বসে আছে। ছোটবেলা থেকে ইস্টার্ন ভ্যালুজের অনেক কিছু তোমাকে শোনানো হয়েছে, আর এখন তুমি বুঝে বা না বুঝে তুমি ওয়েস্টার্ন ভ্যালুজের দ্বারা প্রভাবিত হয়ে ডিসিশন নিচ্ছ। তোমাকে আগে আসলে ডিটারমাইন করতে হবে তোমার প্রায়োরিটি কি, তোমার সেট অফ ভ্যালুজ কি। তোমার সেট অফ ভ্যালুজ নিয়ে অ্যাকচুয়ালি তোমার চিন্তাই নাই, যে কারণে তুমি আজকে কনফিউজড। প্রত্যেকটা ডিসিশনে তুমি কনফিউজ, ডিসিশন নেওয়ার পর যদি সাকসেস আসে তারপরেও তুমি কনফিউজ থাকবা। আমাদের এই শুধু বিয়ে না, মানে আমাদের এখানে যে এই ক্যারিয়ার রিলেটেডও যে প্রশ্নগুলা, অথবা এই একটা বড় অংশ প্রশ্নেরই উত্তর দেওয়ার ক্ষেত্রে যখন তোমরা জিজ্ঞেস করো যে ভাই এটা কি ঠিক না এটা কি ভুল, এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু রিস্কি। কারণ তুমি কোন ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যান্সারটা চাচ্ছ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন ধরো, মানে ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝাইছি, যেমন ধরো কেউ একজন আখেরাত বিশ্বাসী করে না, সে আমারে বললো এখন যে ভাই তাইলে এটা কি ভালো হইলো না খারাপ হইলো, বা এটা তাহলে কি করা উচিত। তাহলে তার জন্য যে অ্যান্সারটা প্রযোজ্য ভার্সেস একজন আখেরাত বিলিভ করে, তার জন্য তো সেম অ্যান্সার প্রযোজ্য না। তার জন্য সঠিক ব্যাঠিক একই মানদণ্ডে নির্ধারিত হবে না। তো এটা একটা বিষয়। ফলে বিয়ে ব্যাপারটা এইটা কতটুকু ইম্পর্টেন্ট, এইটা আমাকে আগে বুঝতে হবে যে এই প্রশ্ন আমি কোন ফ্রেমওয়ার্কে বসে থেকে অ্যান্সার বের করার চেষ্টা করতেছি। এই কথার মানে কি দাঁড়াইলো? মানে দাঁড়াইলো তুমি যদি সামগ্রিকভাবে দেখো আমাদের যেসব আইডিয়া নিয়ে সংঘাত, যেমন তোমার কথা বিয়ের বয়স কত হওয়া উচিত, বা আইনগতভাবে যেমন বাংলাদেশে বোধ হয় 18 বছর আগে বিয়ে করা আইনত অবৈধ, আমি যতদূর জানি, আমার জানা ভুল হতে পারে। বাট আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটার আনসার আমি জানি না, তোমরা কেউ জানলে আমার জানাই হতো যে এই যে 18 কেমনে নির্ধারিত হচ্ছে, এটা নিয়ে অবশ্যই অনেক ঘাটি নেই, আমার মাথায় প্রশ্নটা অনেক দিন ধরে আছে মাথায়, যে এই যে গ্লোবালি 18কে একদম সেটেল করা হয়েছে, যে 18 ঠিক একদিন আগে সে হলো কি শিশু, আর একদিন পরে গিয়ে সে একদম পূর্ণবয়স্ক হয়ে গেল। এই একদিনের মধ্যে হঠাৎ কি ঘটে, এটা আমার একটা খুব জানার ইচ্ছা, যে হঠাৎ ওই 18 বছরের ওই দিনটাতে কি ঘটে, যে আগের দিনই সে শিশু, পরের দিনে একেবারে সে সাবালক হয়ে যায়। তো এটা কেমনি নির্ধারিত আমি জানি না, এটা আমার নিজের একটু ঘাটতে হবে, বাট আমার এটা জানার ইচ্ছা। তো যাই হোক, যেটাই হোক, তো এখন আমরা এই উচিত নার যে বিষয়গুলা, বা কি করা উচিত নার বিষয়গুলাতে আমরা গ্লোবালি বড় ধরনের সংঘাত যেটা দেখি, সেটাকে বলা যেতে পারে ইস্টার্ন ভ্যালু ভার্সেস ওয়েস্টার্ন ভ্যালুস। এটা একটা বড় সংঘাতের জায়গা। এটাকে তুমি চাইলে ইসলাম ভার্সেস লিবারালিজম বা সেকুলারিজম এটাও বলতে পারো এভাবেও, বা ধর্ম ভার্সেস সেকুলারিজম বা লিবারালিজম, এই 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 দৃষ্টিকোণ থেকে দেখতে পারো, বা ইস্ট ভার্সেস ওয়েস্ট এইভাবে দেখতে পারো। আমি জেনারেল ভাবে বরং ইস্ট ভার্সেস ওয়েস্ট এই হিসেবে বরং জিনিসটাকে যদি পোর্ট্রে করি, তাহলে হয়তো জিনিসটা একটু ক্যানভাসটা একটু বড় হবে। আমাদের ইস্টার্ন যে কান্ট্রিগুলা, ইস্টার্ন যে ফিলোসফিস গুলা দিয়ে এই কান্ট্রিগুলো এতদিন চলে আসছে, যেখানে আর তার বিপরীতে এখন বর্তমানে ওয়েস্ট যে সিভিলাইজেশনটা ক্রিয়েট করছে, এবং যে ওয়েস্টের যে সিভিলাইজেশনের যে আইডিয়া, যেটা তারা এখন সারা দুনিয়ার মধ্যে কাইন্ড অফ করে দিচ্ছে, রাজত্ব বিস্তার করতেছে সবার উপর, এটা কাইন্ড অফ চাপাই দিচ্ছে তাদের মতো করে চিন্তা করার জন্য। এই সংঘাতের জায়গাগুলা কিন্তু একটু প্রকট। তো এই সংঘাতের জায়গাতে এই যে বিয়ের প্রশ্নতে আমি কেন ইস্ট ওয়েস্টের ধারণাতে আসলাম, কারণ দেখো, তুমি যদি মনে করো যে ব্যক্তি আমি হইলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট, আমার ব্যক্তি স্বাধীনতা এইটা হইলো সবচেয়ে দামি জিনিস, ভার্সেস আরেকজন যদি মনে করে যে না, ব্যক্তি আমি দামি ঠিক আছে, বাট আমি তার চেয়ে ইম্পর্টেন্ট হলো কমিউনিটি, সংগঠন বা ফ্যামিলি, মানে সোজা কথা যে মানে সমষ্টিগতভাবে যে ইউনিটটা, এইটা হলো সবচেয়ে দামি। এখন এই যে দুইটা আইডিয়া, যে একটা বলতেছে যে ফ্যামিলি বা কমিউনিটি সবচেয়ে দামি, তার জন্য প্রয়োজনে ব্যক্তিকে নিজেকে স্যাক্রিফাইস করতে হলে করবে, আর আরেকটা হচ্ছে ব্যক্তি আমি সবচেয়ে দামি, আমার যেটা দরকার ভাল লাগে এটা হলো সবচেয়ে দামি, তার জন্য কার কি হলো না হলো, ফ্যামিলি কমিউনিটি ধ্বংস হয়ে গেল, আই ডোন্ট কেয়ার। এই দুইটা আইডিয়ার যে সংঘাত, সবার আগে তোমাকে এই সংঘাতটা সম্পর্কে অ্যাওয়্যার হইতে হবে এবং একটা পক্ষ অবলম্বন করতে হবে। তা না হলে তোমার জন্য সারা জীবনই এটা একটা সমস্যার কারণ হবে, যে ভাই এটা ভালো না এটা ভালো। কারণ তুমি কোন কমিউনিটিতে আসো, কোন তত্ত্বে তুমি আসলে বিলিভ করো, তুমি এটা জানোই না। অ্যান্ড ফলে তোমার আসলে কি করণীয়, ফলে এই যে আমাদের এত কন্টিনিউয়াস ফ্রাস্ট্রেশন, এখন ফ্রাস্ট্রেশনের তো অনেক কারণ, বাট অন্যতম একটা কারণ কিন্তু আমার এটা মনে হয় যে তুমি আসো এক দলে, তুমি কাজ করতেছো আরেক দলের মতো, এটা একটা সংঘাতের জায়গা। তোমার ইন্টারনালি, তোমার ডিএনএর ভিতরে, তোমার জেনেটিক্সের ভিতরে হয়তো ইস্টার্ন ভ্যালুজ ঢুকে বসে আছে, ছোটবেলা থেকে ইস্টার্ন ভ্যালুজের অনেক কিছু তোমাকে শোনানো হয়েছে, আর এখন তুমি বুঝে বা না বুঝে তুমি ওয়েস্টার্ন ভ্যালুজের
দ্বারা প্রভাবিত হয়ে ডিসিশন নিচ্ছ। ফলে ইন্টারনালি তোমার ভিতরে একটা সংঘাত তৈরি হচ্ছে, কারণ ইস্টার্ন আইডিয়া তোমাকে বলতেছে একরকম, ওয়েস্টার্ন আইডিয়া বলতেছে আরেক রকম। ফর এক্সাম্পল ধরো বাবা মাকে তুমি কি দৃষ্টিতে দেখবা? তো বাংলাদেশের ইস্টার্ন কালচারে, মানে শুধু বাংলাদেশে না, টোটাল ইস্টার্ন কালচার, সমস্ত ইস্টার্ন কালচারে, লাইক তুমি যদি সমস্ত রিলিজিয়ান, শুধু ইসলাম কেন, সমস্ত রিলিজিয়নের জায়গা থেকেও তুমি যদি লিসনগুলোতে যাও বা রিলিজিয়াস বাদে ইস্টার্ন যে আমরা মানে সোসাইটি এখানকার যদি আইডিয়াতে যাও, দেখবা বাবা মা একটা অনেক ইম্পর্টেন্ট এলিমেন্ট, ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে বাবা মাকে যে সেবা করতে হবে, তাদেরকে কেয়ার করতে হবে। বাট ওয়েস্টে এটা এমন ইম্পর্টেন্ট কোনো আইডিয়া না। ওয়েস্টে ইভেন মানে ছেলে মেয়ে 18+ হয়ে গেলে মোস্ট অফ দ্য টাইম বাপ মার সাথে থাকে না, আরও কিছু গেলে মোস্ট অফ দ্য টাইম বাবা মার সাথে যোগাযোগ নেই, এবং হাজার হাজার বাবা মা আছে যে মারা গেছে, ছেলে জানেও না, কানেকশনও নাই। এই কিছুদিন আগে একটা রিপোর্টে আমরা দেখলাম জাপানে কত 4000 না কতজন প্যারেন্টস মারা গেছে, 2 মাস না 3 মাস পরে লাশ আবিষ্কার হয়েছে। আর কত হাজার যেন প্যারেন্টস এইভাবে মারা গেছে যে কেউ জানে না। এখন এটাকে আমরা কোন দৃষ্টিতে দেখবো? সো এখন দেখার দৃষ্টিভঙ্গি দেখো ডিপেন্ড করতেছে যে ওয়েস্টে ঘটনা অনেক বেশি ঘটতেছে, ইস্টেও এখন ঘটা শুরু করছে, কারণ আমরা ইস্টও এখন আমাদের ভ্যালুসকে ফেলে দিয়ে আমরা ওয়েস্টের ভ্যালুর দিকে ছুটতেছি। ফলে আমি ব্যক্তি যখন সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার বাবা মার কি হইলো, ফ্যামিলির কি হইলো, হু কেয়ারস। বাট তুমি ইস্টের এই সোসাইটিতে বড়ার কারণে ছোটবেলা থেকে আবার শুনছো যে না ভাই বাবা অনেক দামি, বাবা মার খেদমত করতে হবে, বাবা মার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করা উচিত। তাইলে দেখো তুমি এইটা শুনে বড় হয়েছো, হোয়ার অ্যাজ ওয়েস্টের প্রচারণার কারণে তোমার আবার ক্যারিয়ারের প্রতি যে ঝোঁক এবং ব্যক্তিকেন্দ্রিকতার যে ঝোঁক সেটা আবার অনেক প্রবল হওয়ার কারণে তুমি ফলে বাবা মাকে ছেড়ে বিদেশ পড়তেও গেছো। আমি কিন্তু ভালো খারাপ বলতেছি না, আমি জাস্ট সিচুয়েশন বলতেছি। ফলে এখন তাইলে তুমি ইস্ট আর ওয়েস্টের মারামারিতে ওয়েস্টের দিকে ঝুঁকে গেছো, ঝুঁকে যাওয়ার পর তুমি আবার ইস্টকে ছেড়েও দিতে পারো নাই। ফলে তোমার মধ্যে আবার দ্বন্দ্ব কাজ করতেছে, বাপ মারে ফেলায় আসলাম, ইভেন বাপ মা মারা গেল, বাপ মা মারা যাওয়ার ফলে এটা তো এখন নর্মাল হয়ে গেছে। লাস্ট উইকেও যতগুলো মৃত্যুর খবর শুনলাম বোধ হয় লাস্ট 1 মাসে, তার মধ্যে যে যাদের ছেলে মেয়ে বিদেশ থাকে মেজরিটি কেসে এখন দেখলাম ছেলে মেয়ে আসতে পারে নাই বাবার করার জন্য, বাবা বা মায়ের মৃত্যুতে তারা আসতে পারে নাই, সময় পায় নাই, হোয়াট এভার কিছু একটা কিছু। তাহলে এখন দেখো তোমার দ্বন্দ্বটা তৈরি হয়ে যাচ্ছে। তুমি যদি কমপ্লিটলি ওয়েস্টার্ন মডেলে বড় হইতা, যেখানে ছোটবেলা থেকে যে বাপ মা বললে মরছে, এটার এমন কি ইস্যু, আমি আমার মতো আছি আমার মতো নিয়ে, তাহলে তোমার দ্বন্দ্ব হয়তো অত বেশি না। বাট আমরা যারা এই ইস্টে বসবাস করে ওয়েস্টের দিকে ঝুঁকে গেছে, আমাদের দ্বন্দ্ব আরো বেশি হয়ে গেছে, কারণ আমি ইস্টেও কিছু ধারণ করে বসে আছি আর ওয়েস্টের দিকে ঝুঁকে গেছি। ফলে আমি বাপ মাকে মানে একেবারে ছেড়েও দিতে পারতেছি না, আবার বাপ মারে আমি ধরতেও পারতেছি না। তো আমি বেসিক সংঘাতটা এই জন্য বোঝানোর চেষ্টা করলাম। ফলে তুমি যখন বিয়ের প্রশ্নটা আনছো, তাহলে তোমাকে আগে বুঝতে হবে তুমি কোন ক্যাম্পে তুমি আসলে কোন ক্যাম্পে বসে থেকে চিন্তা করতে চাও, ইস্টার্ন ক্যাম্প না ওয়েস্টার্ন ক্যাম্প। কারণ যদি ওয়েস্টার্ন ক্যাম্প হয় তাহলে কিন্তু জিনিসটা একরকম, ওয়েস্টের চিন্তাধারা একরকম, সেই অনুসারে কি করণীয় সেটা একরকম বের হবে, অ্যান্সার বের হবে। আর যদি তুমি ইস্টের ক্যাম্পে থাকো তাহলে কিন্তু ধরো এই ক্যাম্পের অনুসারে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু সেম অ্যান্সার বের হবে না। বলে এখন যদি তুমি আমার অ্যান্সার দিতে বলো, তাহলে আমার আগে জানতে হবে তোমার সম্পর্কে, যে তুমি এখন কোনটাকে প্রাধান্য দাও, তোমার ভ্যালুজ কোনটা, তোমার প্রাধান্য কোনটা, তাহলে সেটার উপর বেস করে তখন আমাকে অ্যান্সার দিতে হবে। কাজে এগুলোর কিন্তু কোনো রাইট রং অ্যান্সারই নেই আসলে। কারণ এই অ্যান্সার অন্য সময়ে হয়তো আমি আরো ছোটভাবে হয়তো বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি অন্তত নিজের সক্ষমতা অর্জন করো, নিজের টাকা পয়সা কামাও বা হোয়াট এভার, তারপর বিয়ে করো বা কিছু কিছু হয়তো আমি কিছু একটা বললাম। আসলে ওই বলাগুলা কোনো ভ্যালিড কোনো না, অ্যান্সার না। ভ্যালিড অ্যান্সারের জন্য তোমাকে আগে আসলে ডিটারমাইন করতে হবে তোমার প্রায়োরিটি কি, তোমার সেট অফ ভ্যালুজ কি। তোমার সেট অফ ভ্যালুজ নিয়ে অ্যাকচুয়ালি তোমার চিন্তাই নাই, যে কারণে তুমি আজকে কনফিউজ, প্রত্যেকটা ডিসিশনে তুমি কনফিউজ, ডিসিশন নেওয়ার পর যদি সাকসেস আসে তারপরও তুমি কনফিউজ থাকবা, বিকজ তুমি আসলে কোথায় বিলং করো তোমার কোনো আইডিয়া নাই। তো এখন তাহলে তুমি যদি ওয়েস্টের আইডিয়াতে যাও, তাহলে ওয়েস্টের আইডিয়াতে তো তোমার যেমন ধরো তোমার ধর্ম এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু না, তাইলে ইভেন বিয়ের শাদীর চিন্তা ভাবনা করারই দরকার কি? এই পৃথিবীর মধ্যে এখন এমন প্রচুর বাচ্চা আছে যার বাপ মার বিয়ে হয় নাই, তো ওয়েস্টে তো এটা খুব নর্মাল, বিয়ে হয়ে গেছে, 4-5টা বাচ্চা হয়েছে, বিয়ে শাদী করে নাই। কারণ ওয়েস্টে বিয়ে শাদী করা খুবই জটিল, বিকজ ওখানে বিয়ে অনেক জটিল। ডিভোর্স হইলে একটা ছেলের সম্পত্তির 50% বউরে দিয়ে দিতে হয়, তো এই রিস্কে কে বিয়ে করবে? বিয়ে ছাড়াই যদি চলা যায় সমস্যা কি? কারণ যখন তুমি ধর্মের বিধিবিধানকে মনে করতেছো এটা পালনীয় কিছু না, তাহলে তুমি তোমার মতো বিধিবিধান বানাই নিবা, তো বা রাষ্ট্র কিছু বিধিবিধান হয়তো বানাই দিবে, সেটাকেই তুমি হয়তো আলটিমেট বিধিবিধান মনে করবা, বা তোমার নিজের যে বিধিবিধান সেটা দ্বারা তুমি চলবা। ফলে এটা যদি তোমার ধ্যান ধারণার হয়, মানদণ্ড হয়,
ওয়েস্ট তোমার মানদণ্ড হয়, তাইলে তো ভাই বিয়ে নিয়েই বা তো আমার প্রশ্ন করার দরকারটা কি? চলো না ভাই, যেমনি পারো চলো। কাজে এই জন্য আমি এটা কেন করলাম, তোমাকে সচেতন করার জন্য, যে তুমি বিয়ের কথা জিজ্ঞেস করছো মানে আমি ধরে নিচ্ছি তুমি ইস্ট ক্যাম্পের লোক, ইস্টার্ন ভ্যালুস দিয়ে তুমি চলো, বা রিলিজিয়াস ভ্যালু দিয়ে তুমি চলো। বাট রিলিজিয়াস ভ্যালু দিয়ে তুমি যদি চলো, বাট তুমি চিন্তার ক্ষেত্রে যদি আবার ওয়েস্টের ওদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হও, তখন হচ্ছে গ্যাঞ্জামটা লাগে। বুঝতে পারছি কিনা? আমি হয়তো স্পেসিফিক অ্যান্সার দিব না, আমি তোমাকে শুধু গ্রাউন্ডটা প্রিপেয়ার করে দিতেছি। ফলে এখন রিলিজিয়ন যদি এটাকেই তুমি মানদণ্ড মানতে চাও, তাহলে তোমার অ্যান্সার কিন্তু একরকম হবে, তখন তোমার প্রায়োরিটি একরকম হবে। এবং তোমার সাথে সাথে তোমার বাবা মা, তারপরে তুমি হবু শ্বশুর শাশুড়ি, ওনারা কোন ক্যাম্পের লোক, তো সংঘাত এখন বহুমাত্রিক। এখন ধরা যাক তুমি ইস্ট ক্যাম্পের লোক, তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি ওয়েস্ট ক্যাম্পের লোক, তাহলে গিয়ে গন্ডগোল লেগে যাবে। এই জন্য এই ক্লারিটিটা খুব ইম্পর্টেন্ট। সো ক্লারিটির জায়গা থেকে যখন তুমি আসবা, তোমার ক্যাম্প সিলেকশন যদি রাইট না হয় তো তুমি প্যাচে পড়বাই। আর ক্যাম্প সিলেকশন যদি তোমার রাইট হয়, তাহলে ওই ক্যাম্পের সাথে অ্যালাইন করে তুমি ডিসিশন নিবা। অ্যাবসলিউটলি থিওরিটিক্যালি যদি আমি যাই, তুমি যখন বিয়ে করতেছো তখন কিন্তু যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়াটা, এটা কিন্তু একটা অঙ্গীকার, যে অঙ্গীকারের মধ্যে তুমি ঢুকতেছো। এখন হইতে পারে যে সেই ভরণ পোষণ আমি বাবা মা থেকে জোগাড় করে দিলেও তো হয়, বাট আমি বলছি যেহেতু বাস্তবতা, যে আমরা ইস্ট ক্যাম্পের লোকও যারা নিজেদেরকে মনে করি, বাট আমাদের চিন্তা চেতনা এখন অনেক বেশি ওয়েস্টার্ন হয়ে গেছে। ফলে সেই বাস্তবতা নিরিখে যদি তুমি চিন্তা করো, তাহলে কিন্তু এটা একটা প্রবলেমেটিক সিদ্ধান্ত হইতে পারে যে তোমার স্বাবলম্বিতা নাই। বাট যদি হয় যে না, তুমি, তোমার বাবা মা, তোমার হবু ওয়াইফ, তোমার হবু শ্বশুর শাশুড়ি সবাই এত বেশি ইস্টার্ন ভ্যালুস দ্বারা তাড়িত যে তাদের কাছে ওয়েস্টের ওই সব প্যারামিটার, ছেলের কত গাড়ি আছে, বাড়ি আছে, এস্টাবলিশমেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট না, তাহলে খুব সিম্পল, ইজি, তোমার বিয়ের জন্য বায়োলজিক্যালি ইউ আর রেডি, এবং রাষ্ট্রের আইন যেহেতু মানতে হয়, তো রাষ্ট্রের আইনেও তোমার বয়স যদি হয়ে থাকে তো তুমি বিয়ে করে ফেলবা। বাট যদি হয় প্যাচের মধ্যে আসো, সব মিলে মিশে ভেজাল অবস্থা, তাহলে এটা ডিফিকাল্ট। এটার অ্যান্সার অ্যাকচুয়ালি তো আমি কেমনে দেবো, এটা অ্যাকচুয়ালি তোমারই অ্যান্সার বাইর করতে হবে। বাট আমি এতগুলো কথা বলছি আর আসল জায়গায় এসে অ্যান্সার ঠিক মতো দিলাম না, তার কারণ হচ্ছে আমার মূল পয়েন্ট হচ্ছে তোমার ক্লারিটি দরকার চিন্তার মধ্যে। চিন্তার ক্লারিটি ছাড়া, এবং হচ্ছে তুমি যদি চিন্তার গভীরে না যে পুরো জিনিসটা না বুঝো, তাহলে তুমি অ্যাকচুয়ালি যে ডিসিশন নিবে এটার মধ্যে প্যাচ লেগে যাবে।